আসসালামু আলাইকুম। ইটিন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রিয়ান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নোয়াখালীতে আরও একজনের মৃত্যু, লাশ নিয়ে বিক্ষোভ। বেগমগঞ্জে 144 ধারা জারি, পরিস্থিতি থমথমে। বর্তমান সরকারের উদ্যোগে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, কৃষি পণ্যের বাজারজাতকরণে গুরুত্ব দেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর। উন্নয়ন কাজে ধীর গতি, ঝুঁকিপূর্ণ নলকা সেতু। উত্তরাঞ্চলে মহাসড়কে প্রতিদিনই 15-20 কিলোমিটার দীর্ঘ যানজট। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে ইসকন মন্দির এলাকায় হামলার ঘটনায় প্রান্তচন্দ্র দাস নামে আরও একজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। পরে লাশ নিয়ে শহরে বিক্ষোভ করেন সনাতন ধর্মাবলম্বীরা। খবর পেয়ে পুলিশ ও জনপ্রতিনিধিরা গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগমগঞ্জে ভোর 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 144 ধারা জারি করেছে প্রশাসন। বরিশালে একজনকে আটক করে পুলিশের সোপর্দ করেছে এলাকাবাসী। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে আরো জানাচ্ছেন বিপ্লব রায়। শনিবার সকালে চৌমুহনী ইসকন মন্দিরের পাশের একটি পুকুরে প্রান্তচন্দ্র দাসের লাশ ভেসে উঠতে দেখা যায়। খবর পেয়ে এলাকার হিন্দু সম্প্রদায়ের কয়েকশো মানুষ প্রান্তর লাশ নিয়ে শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি রেলগেট এলাকায় পৌঁছলে পুলিশ ও জনপ্রতিনিধিরা গিয়ে তাদের শান্ত করেন। ইসকনের সদস্যরা জানান, প্রান্তের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এর আগে হামলার শিকার হয়ে গতকাল মারা যান যতন সাহা নামের আরেকজন। এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল থাকলেও আতঙ্ক রয়েছে হিন্দু সম্প্রদায়ের মাঝে। গতকাল মন্দির ও আশপাশের হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনায় আহত হন আরও অর্ধশত মানুষ। শুক্রবার দুপুর 2:15 থেকে বিকেল 5টা পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীদের দোকানপাট, একাধিক মন্দিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় 5 জনকে আটক করেছে পুলিশ। অন্যদিকে বরিশালের গৌরনদীতে পবিত্র কোরআন শরীফ অবমাননা করে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে গতরাতে 3টি মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গৌরনদী উপজেলার বার্থি ইউনিয়নের ধুরিয়াইল কাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশের কাছে তুলে দেয় স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নোয়াখালীর বেগমগঞ্জে বিভিন্ন মন্দিরে সহিংসতার ঘটনাস্থল পরিদর্শন করেছে আওয়ামী লীগের প্রতিনিধি দল। এ সময় জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন বলেন, লন্ডনে বসে সাবেক প্রধানমন্ত্রীর সন্তানের পরিকল্পনায় বাংলাদেশের ধর্ম ব্যবসায়ী রাজনৈতিক চক্র এ হামলা চালিয়েছে। বাংলাদেশকে অস্থিতিশীল করতে এই ষড়যন্ত্র বলে অভিযোগ করেন তিনি। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি সুপরিকল্পিত বলে মনে করে আওয়ামী লীগ নেতারা। ধ্বংস সাধন করেছে, তারা কেউ ধর্মপ্রাণ মুসলমান নয়। ধর্ম ব্যবসায়ী কখনো ধর্মপ্রাণ মুসলমান হতে পারে না। ধর্ম ব্যবসায়ী কখনো ধর্মপ্রাণ হয় না। এই ধর্ম ব্যবসায়ী চক্র সেই সুদূর লন্ডনের কাশিমবাজার কুটিতে বসে থাকা পতিত প্রধানমন্ত্রীর বিগড়ে যাওয়া রাজপুত্রের এই নোয়াখালীর চৌমুহনী সহ দেশের আরো কয়েকটি জায়গায় সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের উপর নারকীয় সন্ত্রাস করেছে। নোয়াখালীর বেগমগঞ্জে বিভিন্ন মন্দিরে সহিংসতার ঘটনাস্থল সকালে পরিদর্শন করেছে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন। সহিংসতার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও র্যাব মোতায়েন করা হয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর বাধা উপেক্ষা করে আওয়ামী লীগ সরকার কৃষিতে ভর্তুকি দিয়েছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব খাদ্য দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, সরকারের নেয়া নানা উদ্যোগে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তবে কেবল উৎপাদন নয়, কৃষি পণ্যের বাজারজাতকরণের উপরেও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। একরামুল হক সায়েমের রিপোর্ট। কর্মই ভবিষ্যৎ, ভালো উৎপাদনে ভালো পুষ্টি আর ভালো পরিবেশেই উন্নত জীবন, এই প্রতিপাদ্যে এবার পালিত হয় বিশ্ব খাদ্য দিবস। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় তার সরকারের সময় খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের কথা তুলে ধরেন তিনি। বিএনপির পক্ষ থেকে বলা হলো যে বাংলাদেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না, বিদেশি সাহায্য পাওয়া যাবে না। তো আমি সেখানে জবাবে উঠে দাঁড়িয়ে বলেছিলাম যে বাংলাদেশের মানুষ কি সারা জীবন অন্যের কাছে হাত পেতে ভিক্ষা করে চলবে? কৃষিতে যে ভর্তুকিটা দিই, ওয়ার্ল্ড ব্যাংকে আমাদেরকে পরামর্শ দিচ্ছে যে এটা ভর্তুকি দেওয়া যাবে না। তো আমরা যে পৃথিবীর সব দেশ দেয়, আমরা দেবো না কেন? প্রধানমন্ত্রী বলেন, সারের দাম কমিয়ে আনা ও ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছাতে তার সরকার উদ্যোগ নিলেও বিএনপির সময় এসবের জন্য প্রাণ দিতে হয়েছে সাধারণ মানুষকে। সার চেয়ে আন্দোলন করেছিল বলে খালেদা জিয়া সরকার গুলি করে 18 জন কৃষককে হত্যা করেছিল। আর বিদ্যুতের জন্য যখন আন্দোলন করেছিল সেই চাঁপাইনবাবগঞ্জে কানসাটে, সেখানে গুলি করে 9 জন মানুষকে তারা হত্যা করেছিল। গ্যাস বিক্রি করা মুচলেখা দেয়নি বলেই আমাকে আর ক্ষমতা আসতে দেওয়া হলো না। আমার কথা ছিল আগে আমার দেশের মানুষ তাদের চাহিদা পূরণ হবে, 50 বছরের মজুদ থাকবে, তারপরে যেটা অতিরিক্ত হবে সেটা আমি বেচতে পারি, তাছাড়া এই দেশের সম্পদ আমি বেচতে পারি না। এবং এই কথা আমেরিকা আর পার্শ্ববর্তী দেশ ভারত তাদের পছন্দ হয়নি, কাজে আমি 2000 আগে ক্ষমতা আসতে পারিনি, কিন্তু দেশ বেঁচে তো আমি ক্ষমতা আসবো না, এটা তো বাস্তব। যে কোনো ষড়যন্ত্রে দেশে খাদ্য সংকট যেন দেখা না দেয় সেদিকে নজর রাখার তাগিদ দেন শেখ হাসিনা। বাংলাদেশে আর যেন কখনো দুর্ভিক্ষ না হতে পারে, আর কেউ যেন চক্রান্ত করে দুর্ভিক্ষ করতে না পারে, সেদিকে বিশেষভাবে আমাদের দৃষ্টি দিতে হবে। অনুষ্ঠানে 100 বছরের কৃষি উন্নয়ন নিয়ে একটি বইয়ের মোড়ক উন্মোচন ও বঙ্গবন্ধু ধান 100 দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছে। রাজধানী সহ সারা দেশে গত 24 ঘন্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 2% নিচে নেমে এসেছে। শনাক্তের হার 1.77 একদিনে আরও 6 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 27,752 জনে। একই সময় নতুন করে শনাক্ত হয়েছেন 293 জন। এই নিয়ে সারা দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 15,65,174 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। 24 ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ 4 জন ও নারী 2 জন। এই সময় ঢাকায় 3, চট্টগ্রামে 1, খুলনায় 1 ও সিলেটে 1 জন মারা গেছে। অন্যান্য বিভাগে কেউ মারা যাননি। ঝুঁকিপূর্ণ নলকা সেতু ও মহাসড়কে খানাখন্দে সৃষ্ট যানজটের কারণে সিরাজগঞ্জ মহাসড়কের বঙ্গবন্ধু সেতু প্রান্তে মানুষের ভোগান্তির শেষ নেই। যানবাহন চলাচলে ধীর গতির কারণে দীর্ঘ যানজটে প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন উত্তরাঞ্চলগামী যাত্রীরা। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস হাসানের রিপোর্ট, জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের গোলচত্বর থেকে বগুড়ার চান্দাইকোনা পর্যন্ত প্রায় 20 কিলোমিটার পথে দীর্ঘ যানজট হচ্ছে এখন প্রায় প্রতিদিন। আগে শুধু ঈদ ছুটিতে যা দেখা যেত এই মহাসড়কে। যানজট নিরসনে ট্রাফিক বিভাগ ও হাইওয়ে পুলিশ রীতিমতো হিমশিম খাচ্ছে। তারা জানান, মহাসড়কের উন্নয়ন কার্যক্রম চলতে থাকায় যানবাহন চলছে ধীর গতিতে। এর সাথে রাস্তা শুরু হওয়ায় ঘটছে দুর্ঘটনা। ব্রিজগুলোর দুই মাথায় ভাঙাচুরা রাস্তা আছে, ওগুলো যদি দ্রুত নিষ্পত্তি করা যায় তাহলে এই যানজট আর হবে না। তবে দ্বিতীয় নলকা সেতু সহ প্রায় 20 কিলোমিটার 4 লেনের কাজ শেষ হলে দুর্ভোগ অনেকটাই কমে যাবে বলে আশা করছেন স্থানীয়রা। প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানও বলছে ডিসেম্বরের মধ্যে শেষ হবে এই কার্যক্রম। আগামী বছরের যে 1 এপ্রিল আমাদের ফার্স্ট এগ্রিমেন্ট অনুসারে যে আমাদের ডিউরেশন, সেই ডিউরেশনের মধ্যে ম্যাক্সিমাম কাজ শেষ হয়ে যাবে, কিন্তু রাস্তার যে উপরের কাজ, যেটা সারফেস ট্রিটমেন্ট, যেটা অ্যাসফল্টের কাজ, সেই কাজটা শেষ হবে না। সাসেক প্রকল্প 6 এর আওতায় 649 কোটি টাকা ব্যয়ে এই মহাসড়ক উন্নয়ন করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। যানজট অব্যাহত রয়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে। একদিকে নাব্যতা ও ঘাট সংকট, অপরদিকে শিমুলিয়া বাংলাবাজার নৌ রুট বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এই নৌ রুটে। কর্তৃপক্ষ দাবি করছেন, নাব্যতা সংকটের কারণে পাটুরিয়া 4টি ঘাটের 2টি পকেট দিয়ে যানবাহন ফেরিতে লোড আনলোড করা হচ্ছে, ফলে পারাপার ব্যাহত হচ্ছে। নদী পারাপারের জন্য অপেক্ষায় রয়েছে পণ্যবাহী ট্রাক সহ কয়েকশো যানবাহন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে 12 অক্টোবর থেকে 15 অক্টোবর 4 দিন বন্ধ থাকার পর সকাল থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি শুরু হয়েছে। আমদানি রফতানি চালু হওয়ার কর্মচঞ্চলতা ফিরে এসেছে বন্দর এলাকায়। বন্ধের কারণে আটকে থাকা পণ্য যাতে ব্যবসায়ীরা দ্রুত খালাস করে নিতে পারেন সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার নুসরাত জাহান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বিএনপি অফিস চত্বরে জেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এ কর্মসূচির আয়োজন করে। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চান ও জেলা যুবদলের সভাপতি মাহমুদ হাসান মামুন। মৌলভীবাজারে জিহাদি বই ও লিফলেট সহ 2 শিবির নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শহরের পূর্ব সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। এই সময় 7-8 জন শিবির কর্মী একত্রিত হয়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সলা পরামর্শ করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও ধর্মান্ধ অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ এই স্লোগানে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন ও সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক অংশ নেন। নাটোরের নলডাঙ্গায় নিজ ঘর থেকে আব্দুর রাজ্জাক নামে এক মুদি ব্যবসায়ী লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে তার স্ত্রী সালমা বেগমকে। নিহতের বাবা হামেদ আলীর অভিযোগ, স্বামীর সাথে সংসার করতে চাইত না সালমা। এ কারণে নানা সময় স্বামী আব্দুর রাজ্জাককে মারপিট করত সে। পরকীয়ার অভিযোগ এনে হামেদ আলী জানান তার ছেলে আব্দুর রাজ্জাককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে 2 ঘণ্টা সড়ক অবরোধ করেছে আওয়ামী লীগের এক অংশের নেতাকর্মীরা। উপজেলার পুলের ঘাট এলাকায় ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে সকাল 10:30 থেকে বেলা 12:30 পর্যন্ত এ অবরোধ চলে। এতে এমপি নূর মোহাম্মদ সমর্থক কয়েকশো নেতাকর্মী অংশ নেয়। ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে আরজে টাওয়ার অ্যান্ড রিসোর্টের বারে অভিযান চালিয়ে 39 জনকে গ্রেফতার করেছে র্যাব। এই সময় বিদেশি 120 বোতল হুইস্কি, 749 বোতল ভদকা ও 3980 বোতল বিয়ার জব্দ করা হয়। অভিযানে 70 জনকে আটক করা হলেও জিজ্ঞাসাবাদ শেষে 39 জনকে গ্রেফতার দেখিয়ে 31 জনকে ছেড়ে দেওয়া হয়। র্যাব 14 ভৈরব ক্যাম্পের সদস্যরা এই অভিযান চালান। শরৎ পেরিয়ে শুরু হচ্ছে হেমন্ত। শীতের আগমনী আর বাহারি আবেশ নিয়ে চিরচেনা এই ঋতুকে স্বাগত জানাতে প্রস্তুত গ্রামের মানুষ। উত্তরের গ্রামাঞ্চলে এরই মধ্যে পড়তে শুরু করেছে কুয়াশা, মাঠে খেতে পাকা ধানের সোদাগন্ধ। ঠাকুরগাঁ থেকে ফিরোজ আমিন সরকারের রিপোর্ট, জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। হেমন্ত শুরু হলেই বদলে যেতে থাকে প্রকৃতি, বদলায় তাপ, আলো, আবহাওয়া। কদিন ধরেই ভোর থেকে টুপটাপ শিশির ঝরছে উত্তরের জেলাগুলোতে। সকালের বেশ খানিকটা কুয়াশায় ঢেকে থাকছে, হালকা শীতও লাগছে। ভোরের অন্যরকম চোখ জুড়ানো এমন দৃশ্য দেখা যাচ্ছে হিমালয়ের পাদদেশ ঘেরা ঠাকুরগাঁয়ে। রাতে 10টা পর্যন্ত কঠিন গরম, রাতে 2টার পরেই কম্বল দিতে হয়, ফ্যান ছাড়তে হয় না। এই শীতের মাধ্যমে আমাদের আরো কিছু আনন্দের দিন আসতেছে, যেমন আমরা পিঠা পায়েস ইত্যাদি কিছু খাবো এবং আমাদের মধ্যে এটা এই আমেজ আমাদের সবার গ্রামের মধ্যে ফিরে আসতেছে। হেমন্তের হাত ধরেই আসে শীত। একে তো এবার করোনার ছোবল, তার উপর নানা অর্থনৈতিক সংকট। তাই শীত মোকাবেলার প্রস্তুতি নিয়ে কিছুটা শঙ্কায়ও দরিদ্র মানুষ। তবে কবি সাহিত্যিকরা বলছেন, জলবায়ুর পরিবর্তনে দিন দিন স্বকীয়তা হারাচ্ছে চিরচেনা হেমন্ত। ভাটা পড়ছে গ্রামীণ উৎসবেও। হেমন্ত আমাদের জীবনে প্রাচুর্যের একটা ইঙ্গিত নিয়ে আসে। শীতটা একটা উৎসব, সবার মধ্যে একটা আত্মীয়তার বন্ধনে আমরা জড়িয়ে পড়ি এবং সেই দিনগুলো আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। ষড়ঋতুর বাংলাদেশ,
এদেশে প্রতি ঋতুতেই হয় আলাদা উৎসব, যাকে ঘিরে বিশ্বব্যাপী পরিচিতি বাঙালির। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। সময়মতো বৃষ্টি না হওয়ায় কিশোরগঞ্জের ভৈরবে এবার ব্যাহত হচ্ছে আমন চাষ। বর্ষার ভরা মৌসুমে চলতি বছর পর্যাপ্ত বৃষ্টির দেখা মেলেনি, তাই পানির অভাবে অনেক কৃষক বাধ্য হয়ে শ্যালো মেশিন কিংবা খাল বিল থেকে সেউতি দিয়ে পানি সেচে আমন ধানের চারা রোপণ করেছেন। কিন্তু অতিরিক্ত রোদ ও খরার কারণে যেসব জমি শুকিয়ে ফেটে চৌচির হয়ে গেছে, কৃষকরা জানান এ অঞ্চলের প্রধান ফসল আমন ধান বৃষ্টি নির্ভর হিসেবে পরিচিত। ভাদ্র মাসের মধ্যে চারা রোপণের কাজ শেষ হওয়ার কথা থাকলেও এবার পানির অভাবে রোপণ কাজ শেষ করতে আশ্বিন পেরিয়ে গেছে, তাই ধানের উৎপাদন নিয়ে শঙ্কায় চাষিরা। এবছর ভৈরবে 2300 হেক্টরেরও বেশি জমিতে রোপা আমন ধানের চাষ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। চাঁপাইনবাবগঞ্জে আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, ভালো উৎপাদনে ভালো পুষ্টি আর ভালো পরিবেশে উন্নত জীবন, এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ সহ অন্যান্যরা সভায় বক্তব্য রাখে। মেয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সারা দেশে সরকারি বেসরকারি 500 শিক্ষা প্রতিষ্ঠানে কমফোর্ট সেন্টার স্থাপন করবে রোটারি ডিস্ট্রিক্ট। বাংলাদেশের রোটারি প্রায়োরিটি কমিউনিটি প্রজেক্টের আওতায় 42 কোটি টাকা ব্যয়ে এ কমফোর্ট সেন্টার স্থাপন করা হবে। দুপুরে যশোর প্রেস ক্লাবে বার্ষিক পরিকল্পনা উপস্থাপন বিষয়ক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংগঠনটির গভর্নর ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকি এ ঘোষণা দেন। এর আগে সংগঠনটির উদ্যোগে র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। আজ 16 অক্টোবর ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো গানের রচয়িতা কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর 65তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে বাগেরহাটে মোংলার মিঠাখালীতে রুদ্র স্মৃতি সংসদের আয়োজনে শোভাযাত্রা, কবরে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। মাত্র 35 বছরের জীবনে তিনি 60টি কাব্যগ্রন্থ ছাড়াও বেশ কিছু গল্প, কাব্যনাট্য ও অর্ধশতাধিক গান রচনা ও সুরারোপ করেন। সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাতীয় কবিতা পরিষদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। চট্টগ্রামে ফুটবল খেলোয়াড় সমিতির নির্বাচনে বিজয়ীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নগরীর MA আজিজ স্টেডিয়ামের প্রাঙ্গণে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। CJKS এর সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন বিজয়ীদের শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি আলী আব্বাস সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এবারের নির্বাচনে মঞ্জু হাসান দেবাশিস পরিষদ জয়লাভ করে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।